স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে আপনাদের সাথে আছি সঞ্চারী মজিদ তমা এবং জাহিদুল বাসার। শুরুতে শিরোনামগুলো জানিয়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে 15 জন নিহত, পদ্মার তীরে বরযাত্রীবাহী নৌকায় বজ্রপাত। নারায়ণগঞ্জে কটন মিলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা ফায়ার সার্ভিস, রূপগঞ্জের মরদেহ হস্তান্তর শুরু। টিকা ছাড়া বের হওয়া যাবে না, এই সিদ্ধান্ত হয়নি, জানালেন তথ্যমন্ত্রী। লকডাউনের প্রজ্ঞাপন আজ। চব্বিশ ঘন্টায় ময়মনসিংহ সহ 18 জেলায় 178 জনের মৃত্যু, করোনায় 109 এবং উপসর্গে মারা গেছে 69 জন। এবং আইসিইউ শয্যার সংকটে অনুমোদনহীন হাসপাতালে বাণিজ্য, ভর্তি হয়ে নিঃস্ব হচ্ছে করোনা রোগীরা। শিরোনাম জানাচ্ছিলাম, এবার পুরো খবর। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যা বরযাত্রীবাহী নৌকায় বজ্রপাতে বরসহ 15 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 15 জন। দুপুরে পদ্মা নদীর তীরে এই ঘটনা ঘটে। শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল রাব্বি জানিয়েছেন, সদর উপজেলার নারায়ণপুর থেকে শিবগঞ্জের পাঁকা গ্রামে যাচ্ছিল বরযাত্রীবাহী নৌকাটি। পদ্মার অপর পাড়ে পৌঁছানোর পরপরই নৌকাটির উপর বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলে মারা যান বরসহ 15 জন, আহত হন আরও অন্তত 15 জন। এদের মধ্যে 6 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস কর্মীরা। হতাহতদের উদ্ধার করে জেলা সদরে নেওয়া হচ্ছে। কয়েকদিন ধরেই ওই এলাকায় মৌসুমি বায়ুর প্রভাবে বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে। আজ বৈরী আবহাওয়ার মধ্যেই চরাঞ্চলের দুর্গম এলাকায় বিয়ের উদ্দেশ্যে যাচ্ছিলেন দুর্ঘটনাগ্রস্তরা। এটা হলো পদ্মায় চেয়ারম্যান 15 জন ইনফর্ম করেছে। এরা হলো নবাবগঞ্জের ওই যে পাকা নারায়ণপুর আছে না, হ্যাঁ, ওখান থেকে ওরা ওই নৌকায় উঠে বরযাত্রী আসতেছিল বিয়ে করতে। তো ওই আমাদের পাকা ধুলাউড়ি ঘাট ওইখানে আসার পরে বজ্রপাত হয়েছে। শিবগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল রাব্বি এই মুহূর্তে টেলিফোনে সরাসরি আমাদের সাথে যুক্ত হয়ে রয়েছেন। আমরা তার কাছ থেকে আরও বিস্তারিত জানবো। সাকিব আল রাব্বি, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার মাধ্যমেই প্রথম এই দুর্ঘটনার খবর আমরা পাই এবং আপনি তখন জানাচ্ছিলেন যে 15 জন নিহত হয়েছে, সর্বশেষ আর মৃত্যুর সংখ্যা বেড়েছে কিনা। আরেকটি বিষয়, ঘটনাটা আসলে ঠিক ঘটলো কিভাবে, আরেকবার যদি একটু বলতেন। আপনি তো ঘটনাস্থলে আছেন। আচ্ছা, আমাদের এই সর্বশেষ আমরা যেটা পেয়েছি 5 জন মহিলা আর হলো 12 জন পুরুষ। তার ভিতরে 16 জন চাঁপাইনবাবগঞ্জ সদরের আর একজন হলো পাকার হলো মাঝি। এই আর ওনারা আসতেছিলেন ওই যে চাঁপাইনবাবগঞ্জ সদর থেকে। তো আসার পথে এখানে আমাদের দক্ষিণ চর পাকার এখানে যে একটা আছে ঘাট, এটা হলো তেলিখাড়ি বলে, ধুলাউড়ির পাশে তেলিখাড়ি। এই ঘাটের ঘরে থাকা অবস্থায় হলো বজ্রপাতটা হয় নৌকার থেকে ওঠার পরে। তো এই বজ্রপাত হওয়ার পরে তাৎক্ষণিক জায়গায় মারা যায় 15 জন, আর পরবর্তীতে আরো আহতদের ভিতরে 2 জন মারা যায়। আচ্ছা, এখন যারা আহত আছে তাদেরকে কোথায় নেওয়া হচ্ছে, কোন হাসপাতালে নেওয়া হচ্ছে? তাদেরকে সবকে পার করে চাঁপাইনবাবগঞ্জ সদরে নিয়ে আসা হয়েছে। তাদেরকে হসপিটালে ভর্তি করা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ সদরে। এই যে লকডাউনের মধ্যে বিয়ের আয়োজন তো একেবারে নিষিদ্ধ ছিল, আরো করোনা পরিস্থিতি, তার ভিতরে এই ধরনের একটা ঘটনা ঘটলো। এটা কয়েকদিন আগে হয়েছে বিয়েটা, বেশ কিছুদিন আগে। তো এরা ওই দিন চর অঞ্চলে এরা নৌকায় করে ওই মেয়ের বাড়ি যাচ্ছিল, যাওয়ার পথে এই ঘটনা ঘটেছে। এখন সেখানে যারা নিহত হয়েছেন বা যারা আহত হয়ে হাসপাতালে যাচ্ছেন, তাদের এই যে চিকিৎসা ব্যবস্থাপনা বা দাফন, মানে সব মিলে এত লাশ তো একসাথে ওই অঞ্চলের মানুষ কখনো দেখেননি। সেখানকার পরিস্থিতি মিলে আপনারা কিভাবে কি ব্যবস্থাপনা করছেন? আমরা যে তাৎক্ষণিক যারা মারা গিয়েছে আমাদের পাকায় যেটা হলো আমার ভিতরে আমাদের যে সাহায্য সহযোগিতা আছে আমরা ওদেরকে দিব। আর আমি লাস্টটা দেখলাম, এটা হলো ওই যে আগুনে যেমন ঝলসানো, লাইটিং এ যেহেতু মারা গেছে ওই রকম বডিটা কিছু অংশ ঝলসে গেছে আর কি। আর এদেরকে বাদবাকি যারা সদরে তাদেরকে নৌকায় করে নিয়ে আসে এবং শ্মশান পরিবার তাদেরকে নিয়ে গেছে আর কি চাঁপাইনবাবগঞ্জ সদরে। সাকিব আল রাব্বি, আমি আরেকটা বিষয় একটু আসতে চাই। এই যেই বজ্রপাতে মৃত্যু, এটি গত কয়েক বছর ধরে বেশ বেড়েছে, এর আগের থেকে জাতীয় দুর্যোগ।
এখন এত বড় ঘটনা আসলে এর আগে স্মরণকালের বোধহয় নেই বাংলাদেশের ইতিহাসে এইভাবে একসাথে এত মৃত্যু বজ্রপাতে। তো এর পরে ওই এলাকায় মানুষকে সচেতন করতে বা এই বিষয়গুলো মানুষকে জানাতে আপনারা এখন কি ধরনের উদ্যোগ নেবেন বা সাধারণ মানুষের নজরে কিভাবে আনা যায় বিষয়গুলো? আচ্ছা, আমরা তো আমাদের যে প্রোগ্রাম গুলো আছে, যেমন তাল গাছ রোপণ, বিভিন্ন বজ্রপথে কি কি করতে হবে করণীয়, এরপরে আমরা ইউনিয়ন পরিষদ এবং আমরা এই ওয়ার্ড পর্যায়ে বিশেষ করে চর অঞ্চলগুলোতে মানে বজ্রপথের সময় কি কি করণীয় বর্জনীয় এই বিষয়ে সচেতনতামূলক বিভিন্ন রকম মানে প্রচারণা আমরা চালাবো এবং আমরা ওই যে জনপ্রতিনিধিদের মাধ্যমে বিশেষ করে ওনাদেরকে সতর্ক করবো। নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুড কারখানায় আগুনে পুড়ে মারা যাওয়া 48 জনের মধ্যে 24 জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর শুরু হয়েছে। নিহতদের মধ্যে 45 জনের পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হয়। দুপুর 1:45টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শুরু হয় এই কার্যক্রম। এর আগে সিআইডি প্রধান ইমাম হোসেন জানান, ফরেনসিক ল্যাবে নিহতদের সাথে স্বজনদের ডিএনএ নমুনা পরীক্ষা করা হয়েছে। শনিবার বাকি 24টি মরদেহ হস্তান্তর করা হবে। এই ঘটনায় মর্গে থাকা 3টি মরদেহের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। তাদের ডিএনএ পরীক্ষা চলছে বলে জানান সিআইডি প্রধান। গত 8 জুলাই নারায়ণগঞ্জের হাশেম ফুডস কারখানায় আগুন লাগে। আগুনে পুড়ে মারা যাওয়া কর্মীদের মরদেহ পরে ঢাকা মেডিকেলে পাঠানো হয়, করা হয় ডিএনএ পরীক্ষা। আমাদের অফিসিয়াল যেসব ফর্মালিটিস আছে আমরা সব ফর্মালিটিস শেষ করেছি, কাগজপত্র এবং বাদবাকি যে দাপ্তরিক কাজ, লিগাল যে সাইটগুলো আছে, কারণ আপনারা জানেন যে এটি মামলার আলামত, সেই অনুযায়ী আমরা সমস্ত কাজকর্ম সম্পন্ন করেছি। এখন ওনারা এখানে অপেক্ষায় আছেন, ওনাদেরকে আমরা সিরিয়াল করে রাখা আছে, একটি একটি করে ওনাদেরকে এই যে সামনে আমাদের লাশ কফিনে আছে, এখান থেকে আমরা হস্তান্তর করে দিব। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী আলামিন হোসেন, যাচ্ছি তার কাছে। আলামিন, সেখানকার সবশেষ অবস্থা নিয়ে জানাবেন। বাকি 3 জনের মরদেহ শনাক্তের বিষয়ে কি জানা গেছে? একই প্রশ্ন আমরা গণমাধ্যম কর্মী হিসাবে এখানকার সিআইডির বিশেষ পুলিশ সুপার রোমান আক্তারকে করেছিলাম। তাদের 3 জনের পরিচয় শনাক্ত হয়নি। সে বিষয়ে সিআইডির পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হবে। তিনি যেটা বলেছেন যে আসলে এই প্রক্রিয়াটা একটু জটিল, যেহেতু তার হাড় এবং টিস্যু থেকে হয়তো কোনো কিছু সংগ্রহ করে ডিএনএ নমুনা সংগ্রহ করে পরবর্তীতে তার পরিচয় শনাক্তের চেষ্টা চালাবে, তবে সেটা সময় সাপেক্ষ এবং বেশ কিছুটা সময় লাগবে। এরই মধ্যে 1:45টার দিকে আপনি যেমনটা বলছিলেন যে মরদেহ হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী 24 জনের মরদেহ আজকে হস্তান্তর করা হবে এবং তাদের দাফন ও সৎকারের জন্য নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে 25,000 করে টাকা দেওয়া হচ্ছে। এর বাইরে বাকি যে 24 জন তাদের পরিচয় শনাক্ত হয়েছে এবং তাদেরকে আগামী শনিবার তাদের মরদেহ শনাক্ত করা হবে। দফায় দফায় আত্মীয় স্বজন যারা রয়েছেন কিংবা মরদেহ যাদের পরিবার নিহতদের মরদেহ তাদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। এর বাইরে যে বাকি মোটামুটি অনেকেই সেখানে অপেক্ষা করছেন, অর্থাৎ যাদেরকে ফোন করেছেন, দেখা গেছে পাশের বাড়ির একজন মারা গেছেন, তাকে যখন সিআইডির এখান থেকে ফোন করা হয়েছে এবং পাশে যার পরিচয় শনাক্ত হয়নি তিনিও কিন্তু আসলে সেই খবর শুনে এসেছেন এবং পরবর্তী তাদেরকে বলা হয়েছে যে তাদেরকে আসলে পরবর্তীতে তাদের দেখা হবে। আমি যদি এই মুহূর্তে একটু দেখাতে চাই, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটি অ্যাম্বুলেন্সের কারণে এখানে মরদেহ তাদেরকে উঠানো হচ্ছে এবং পরবর্তীতে সেটি নেওয়া হবে। আমরা অন্তত 3 জন এখানকার যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন নিহত স্বজনদের সাথে কথা বলেছি। তার মধ্যে কল্পনা আক্তার, তার বাবার সাথে কথা হয়েছে, পাশাপাশি নাজমা বেগম তার সাথে কথা হয়েছে এবং তারা সকলেই শেষ মুহূর্তে একটু অনুভব করতে চাচ্ছেন গেল 8 জুলাই যে ঘটনাটি ঘটেছে তার মধ্যে 1 মাস হয়ে গেছে এবং 1 মাস পরে স্বজনদের কাছে মরদেহ তাদের যে আকুতি ছিল যে তাদের মৃতদেহগুলো যেন একটু ফিরিয়ে দেওয়া হয়, আর সেই আকুতি আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এখানে স্বজনরা ভিড় করছে, তারা আসলে অপেক্ষা করছে কখন তার নামটি আসবে এবং তাকে ডেকে সেই দীর্ঘ প্রতীক্ষার পরে সেটি তাকে বুঝিয়ে দেওয়া হবে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন গণমাধ্যম কর্মীদের পাশাপাশি এখানকার স্বজনদের এক অংশ তারা আসলে এখানে ভিড় করছেন। যদিও নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে 25,000 টাকা নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে এবং সেই অর্থ সহায়তা দিয়ে তারা যাতে যেতে পারে এবং নিজস্ব ব্যবস্থাপনায় তাদেরকে পাঠানো হচ্ছে। এর বাইরে সেজান জুস কর্তৃপক্ষ থেকেও 25,000 করে 2 লাখ করে টাকা দেওয়া হয়েছে এবং সেটা বাড়ি থেকে একটি চেক দেওয়া হয়েছে বলে এখানকার যারা আসছেন তাদের বিষয়টা জানতে পারছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে নারায়ণগঞ্জের পক্ষ থেকে এখানকার জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং সিআইডি পুলিশের পক্ষ থেকে সাইন করে তারা আসলে সেটি নিয়ে যাচ্ছে।
নিয়ে যাচ্ছেন। আরও একজন সেখানে তার নাম পরিচয় ঠিক করে শনাক্ত করে তাকে আর্থিক সহায়তা, যেটি নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে সেই আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এর বাইরে ফরেন্সিক মেডিকেলের সামনে থেকে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন স্বজনরা আসলে অপেক্ষা করছেন কখন তার মরদেহটি হস্তান্তর করা তাদের নিহতদের স্বজনরা অপেক্ষা করছেন যে কখন মরদেহটি তার কাছে হস্তান্তর করা হবে। দীর্ঘ একটি প্রক্রিয়া, সেখানে তাদের নানাবিধ টেকনিক্যাল কিছু কাজ রয়েছে, সেই কাজগুলো সংগঠিত করা হয়েছে, তাদের ফরেন্সিক টেস্ট করা হয়েছে, ডিএনএ নমুনা নেওয়া হয়েছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আরও একজনের মরদেহ আনার জন্য প্রক্রিয়া চলছে, অর্থাৎ তাকে কফিনে করে উঠানো হচ্ছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। সেখানে সিআইডির তার নাম সহ একটি নাম দেওয়া হয়েছে, তার নাম হচ্ছে জাহানারা। তিনি কর্মরত ছিলেন সেজানজুচে। সেখানে অ্যাম্বুলেন্সের মধ্যে তার স্বজনদের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়েছে। আজকে সিআইডির পক্ষ থেকে যেটা বলা হয়েছে 24 জনের মরদেহ দেওয়া হবে, আর যদিও 48 জনের মরদেহ তারা শনাক্ত করতে পেরেছেন। বাকি 3 জনের প্রথমে আপনি যেমনটা প্রশ্ন করেছিলেন, সে 3 জনের বিষয়ে আসলে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত এখন হয়নি। সিদ্ধান্ত এখন পর্যন্ত হয়নি, তো হয়তো এই মরদেহ হস্তান্তর করতে 3টা কিংবা 4টা নাগাদ চলে যাবে। বাকি যে 24 জনের মরদেহ, সেই 24 জনের মরদেহের জন্য আগামী শনিবার তাদের যারা রয়েছেন তাদেরকে ফোন করবে সিআইডির পক্ষ থেকে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মরদেহ হস্তান্তরের বিষয়ে জানাছিলেন সহকর্মী আলামিন হোসেন। টিকা ছাড়া বের হওয়া যাবে না এমন কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তথ্যমন্ত্রী বলেন, এ বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বক্তব্য সঠিক নয়। পরে টিকা ছাড়া বের হওয়ার বিষয়ে দেয়া বক্তব্য প্রত্যাহার করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হক। এদিকে 10 আগস্ট পর্যন্ত আরও 5 দিন লকডাউনের মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত প্রজ্ঞাপন জারির কথা রয়েছে। আজ মঙ্গলবার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে লকডাউন বৃদ্ধির বিষয়ে জানানো হয়। এতে বলা হয় 11 আগস্ট থেকে সরকারি বেসরকারি অফিস ও দোকানপাট খোলা হবে। সেদিন থেকেই সীমিত পরিসরে চলবে গণপরিবহন। করোনা সংক্রমণ রোধে 1 থেকে 14 জুলাই পর্যন্ত কঠোর বিধিনিষেধ জারি করে সরকার। এরপর ঈদের সময় 15 জুলাই থেকে 8 দিনের জন্য সব বিধিনিষেধ তুলে নেওয়া হয়। গত 23 জুলাই থেকে ফের 14 দিনের কঠোর বিধিনিষেধ চলছে। সচিবালয়ে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী হাসিব মাহমুদ শাহ। তার কাছ থেকে লকডাউনের যে প্রজ্ঞাপন জারি হওয়ার খবর রয়েছে, আজকে সেই বিষয়টি জানবো। হাসিব মাহমুদ শাহ, আজকে কথা রয়েছে প্রজ্ঞাপন জারি হবে, এখন পর্যন্ত কি আভাস পাওয়া যাচ্ছে? বিধিনিষেধে কোথায় কি ধরনের প্রজ্ঞাপন জারি হতে পারে, শিথিলতা আসতে পারে কিনা? এই মুহূর্তে আমি রয়েছি মুক্তিযুদ্ধ বিষয়ক যে মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয় সচিবালয়ের পাশে। আগেই মুক্তিযুদ্ধ মন্ত্রী আমাদের একটি ব্রিফিং করেছেন। তার আগে আমরা তথ্যমন্ত্রীর একটি অনুষ্ঠান কভার করেছি। সেখানে আমরা জানতে চেয়েছিলাম গতকালকে কোভিড-19 পর্যালোচনা সংক্রান্ত যে সভা হয়েছে সেখানে তিনি যুক্ত ছিলেন। তাকে যে আইডি কার্ড দেখাতে হবে যে টিকা নেওয়া, সেই বিষয়টাই আসলে কতটুকু সত্য। কারণ স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে গতকাল রাত থেকে আমাদের এই সংক্রান্ত একটি নোটিশ দেওয়া হয় যে এই তথ্যটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের না, সেক্ষেত্রে এই বিষয়টি গণমাধ্যমকে তুলে ধরার জন্য অনুরোধ করা হয়। তথ্যমন্ত্রীর কাছে আমরা যখন জানতে চেয়েছিলাম, উনি ওই মিটিং এ ছিলেন, উনি যেটি জানিয়েছেন সেখানে এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি। এটি সরকারের সিদ্ধান্ত নয় বলেও আমাদেরকে কিন্তু তথ্যমন্ত্রী নিশ্চিত করেছেন। এর পরপরই আমরা বিষয়টি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর গোচরে আনি এবং তার বক্তব্য জানতে চাই। উনি যে বিষয়টি বলেছেন সেই বিষয়টি আসলে উনি তাহলে কিভাবে সিদ্ধান্তটা নিলেন। প্রথমেই আমাদেরকে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, সেই বক্তব্যটি প্রত্যাহার করা হয়েছে। তবে আমরা যখন এখানে এসেছিলাম, উনি যেটি জানিয়েছেন যে কালকের সিদ্ধান্তের এই অংশটুকু প্রত্যাহার করা হয়েছে। কিন্তু এর আগে যখন আমরা তথ্যমন্ত্রীর সাথে কথা বলেছেন, উনি কিন্তু বলেছেন এই ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি। আর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী যেটি বলেছেন, সিদ্ধান্তের এই বক্তব্যটুকু প্রত্যাহার করা হয়েছে। সেক্ষেত্রে কালকে এরকম একটি সিদ্ধান্ত হয়েছে বলে উনি কিন্তু এটি দাবি করছেন। যদিও আজকে উনি এই অংশটুকু প্রত্যাহার করে নিয়েছেন এবং এরপর পরে উনি সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর না দিয়ে উনি চলে যান। আর পরবর্তীতে আপনি যে প্রশ্নটি করলেন যে লকডাউনের বিষয়ে যে প্রজ্ঞাপনটি হওয়ার কথা, আমরা ইতিমধ্যে মন্ত্রী বিষয়ক বিভাগের সাথে যোগাযোগ করেছি। সেখানে জানতে চেয়েছিলাম যে আজকে যে প্রজ্ঞাপন জারি হওয়ার কথা ছিল সেটি কখন নাগাদ হবে। সেখানে যে আমরা তথ্য পেয়েছি সেটি আজকে বিকাল বা সন্ধ্যা নাগাদ এই প্রজ্ঞাপনটি জারি হতে পারে। বিধিনিষেধ সম্পর্কে সেখানে একটি বিস্তারিত বর্ণনা থাকতে পারে বলে আমরা শুনতে পাচ্ছি যে 18 বছরের ঊর্ধ্বে বা 25 বছরের যে এখন টিকা নেওয়ার বিষয়টি আছে, পুলিশকে কিছু ক্ষমতা দেওয়ার, যে মাস্ক ছাড়া
ছাড়া বা টিকা ছাড়া বের হওয়ার যে বিষয়গুলো আছে সেখানে কিছু দিক নির্দেশনা থাকবে, কিছু বিধিনিষেধ থাকবে, এরকম আমরা শুনতে পাচ্ছি। তবে প্রজ্ঞাপন পাওয়ার পর এ সংক্রান্ত বিষয়টি আমরা আরো স্বচ্ছতা পাবো বলে আমরা বুঝতে পারছি। সেক্ষেত্রে আমাদের আরো কিছু অপেক্ষা করতে হবে। বাসা সচিবালয় থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হাসিব মাহমুদ শাহ। লকডাউনের মধ্যে সকাল থেকে রাজধানীর সড়কে ছিল মানুষের চলাচল এবং বিপুল সংখ্যক ব্যক্তিগত গাড়ি। বিভিন্ন চেকপোস্টে পুলিশের তৎপরতা থাকলেও যানবাহনের চাপে হিমশিম খেতে হয়েছে তাদের। কোথাও কোথাও দেখা গেছে যানজট। লকডাউনের 13তম দিনে রাজধানীর সড়কের চিত্র অনেকটাই ছিল স্বাভাবিক দিনের মতো। গণপরিবহন ছাড়া সড়কে দেখা গেছে সব ধরনের যানবাহন। করোনা সংক্রমণের লাগাম টেনে ধরতে সারা দেশে জারি আছে কঠোর বিধিনিষেধ। প্রতিদিন মারা যাচ্ছে 200-র বেশি রোগী। তবে সড়কের অবস্থা দেখে বোঝার উপায় নেই দেশে করোনা মহামারী চলছে। বাস ছাড়া সড়কে চলছে সব ধরনের যান। কোনো কোনো চেকপোস্টে গাড়ির দীর্ঘ সারি। বিধিনিষেধের মধ্যেই সড়কে অল্প কিছু সিএনজি চালিত অটোরিকশাও দেখা গেছে। তবে বিভিন্ন চেকপোস্টে আটকানো হচ্ছে সেগুলো। কি করবো, না পারলে তো পারি না। বউ আছে, বাচ্চা আছে, বাবা আছে, মা আছে। আমার কাজ না করলে তো পেটে ভাত পারবে না স্যার। আমি তো না খেয়ে আছি, এটা তো আমি কেউ বলতে পারতাছি না। লকডাউনে খোলা রয়েছে গার্মেন্টস সহ বিভিন্ন শিল্প কারখানা ও বেসরকারি অফিস। গণপরিবহন না থাকায় কেউ হেঁটে, কেউ ভ্যান বা রিকশায় কয়েক গুণ বাড়তি ভাড়ায় যাচ্ছেন কর্মস্থলে। পড়তে হচ্ছে নানা ভোগান্তিতে। গুলশান 2 পর্যন্ত হেঁটে যাওয়াটা একটা মেয়ে মানুষের জন্য খুবই কষ্টকর, কিন্তু কিছু করার নাই। যেমন রিক্সাও তেমন পাওয়া যায় না। আমরা যে রিক্সায় যাব, রিক্সাটা কিন্তু এরকম ভাবে আমরা পাই না, আর পেলেও অনেক ভাড়া চায়। আমার অফিস আফতাবনগরে, তো একটু ভিতরের দিকে, তো এই জন্য যাচ্ছি। আর এখন লকডাউনের কারণে রিক্সা ভাড়াটাও বেড়েছে। লকডাউনের 13তম দিনে এসে অনেকটাই শিথিল দেখা গেছে চেকপোস্টে পুলিশের তৎপরতা। সড়কে যান চলাচল বাড়ায় নিয়ন্ত্রণ করা কঠিন হচ্ছে বলছেন কর্মকর্তারা। মানুষের চলাচল সেই অনুযায়ী মানুষ যার যেগুলো আছে প্রেসক্রাইব, যেগুলো অ্যালাউড সরকার কর্তৃক অনুমোদিত, সেই সমস্ত কাজে মানুষ বের হচ্ছে। আর তার বাইরে যারা আসছে বা যাচ্ছে তাদেরকে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি, বা দোকানপাট বা অন্য কোনো কিছু খুলছে যারা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, মামলা করা হচ্ছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ে আসা হচ্ছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন করোনা রোধে মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি নিশ্চিত ও মানুষের অযথা ঘোরাঘুরি বন্ধ করা জরুরি। তা না হলে সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকানো যাবে না। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সারা দেশে চলছে কঠোর লকডাউন। করোনার সংক্রমণ রোধে 13তম দিনের সরকারি এই কর্মসূচি বাস্তবায়নে মাঠে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে বেশিরভাগ মানুষই লকডাউন ও স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে উদাসীন। নিত্যপণ্যের বাজারে বেড়ে চলেছে মানুষের উপস্থিতি। সড়ক মহাসড়কে গণপরিবহন বন্ধ থাকলেও দেদারসে চলছে ব্যক্তিগত গাড়ি সহ বিভিন্ন যানবাহন। লকডাউন কার্যকরে চট্টগ্রামে সকাল থেকেই নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারপরও কড়াকড়ি উপেক্ষা করে সড়ক সহ বিভিন্ন অলিগলিতে বেড়েছে যানবাহন আর মানুষের চলাচল। সিলেটে করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণেও স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে উদাসীন নগরবাসী। রাস্তায় বেড়েছে জনসমাগম, অকারণে আড্ডাও দিচ্ছেন অনেকেই। বরিশালে লকডাউন উপেক্ষা করেই সড়ক মহাসড়কে বাড়ছে ব্যক্তিগত গাড়ি সহ বিভিন্ন যানবাহন। তবে বন্ধ রয়েছে গণপরিবহন। রংপুরে স্বাস্থ্যবিধি অমান্যকারীদের জরিমানা করছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া বগুড়া, টাঙ্গাইল, বাগেরহাট সহ বিভিন্ন জেলায় লকডাউন কার্যকরে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বুধবার সকাল 8টা পর্যন্ত রাজশাহী, ফরিদপুর ও চাঁদপুরে মারা গেছেন 14 জন করে। এই সময় বগুড়ায় 13 এবং রংপুর মেডিকেলের মৃত্যু হয়েছে আরও 10 জনের। এদিকে রাজশাহীতে করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা কমায় করোনা ইউনিটের কয়েকটি ওয়ার্ড সাধারণ ওয়ার্ডে পরিণত করার পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। যদি এখন ফলিং হয় তাহলে তো ন্যাচারালি আমরা চাইবো যে সাধারণ মানুষের চিকিৎসা সেবা যেন ব্যাহত না হয়, সেটা স্বাভাবিকভাবেই চাইবো আমরা এর মধ্যেও কিন্তু খেয়াল করে দেখবেন আমরা কিন্তু সাধারণ চিকিৎসা কিন্তু চালিয়ে যাচ্ছি। সংক্রমণ ও মৃত্যু কমেছে দক্ষিণের জেলায়। লকডাউন ও স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলায় আক্রান্তের সংখ্যা কমছে বলে মনে করছেন চিকিৎসকরা। বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, কঠোর লকডাউন বাস্তবায়ন করা হয়েছে, মানুষজনকে স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করা হয়েছে, জনসচেতনতা তৈরি করা হয়েছে, যার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে বর্তমানে বাগেরহাটের সংক্রমণের হার কিছুটা কমে এসেছে। এদিকে গত 24 ঘন্টায় খুলনায় 9, চুয়াডাঙ্গায় 8, কুষ্টিয়ায় 7 এবং ঝিনাইদহ বাগেরহাটে মারা গেছেন 2 জন করে। শুধু মনিটর দিয়ে রাখছে, আর 10 লিটার বলে 15 লিটার, আসলে কিন্তু 15 লিটার অক্সিজেন ওনারা দেয় না। হাসপাতাল থেকে হাসপাতাল ঘুরেও আইসিইউ না পেয়ে এমন ভোগান্তিতে অনেকেই। দালালদের খপ্পরে পড়ে অনুমোদনহীন হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে নিঃস্ব হচ্ছেন অনেকেই। এখানে আইসিইউর অভাব, ওনার হাই ফ্লো দরকার, হাই ফ্লো নাই। এখানে যে ভিতরে যে অবস্থা, এমনি পরিবেশ ভালো, কিন্তু আপনার নার্সের সংকলন অনেক বেশি। মিনিমাম 200 থেকে 250 পেশেন্টের জন্য
মনে হচ্ছে যে 2টা নার্স, এরকম আমার কাছে ফিল হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের 3 আগস্টের তথ্য অনুযায়ী রাজধানীতে করোনা ডেডিকেটেড 17টি সরকারি হাসপাতালের 385টি আইসিইউ এর মধ্যে ফাঁকা মাত্র 14টি শয্যা। তবে এসব আইসিইউতে ভর্তির সুযোগ পাচ্ছে না নতুন রোগীরা। আমাদের 3টা হসপিটাল অলরেডি ভোগান্তি হতে হয়েছে। 3টা থেকে লাস্ট পর্যায়ে এখানে আসছি। এখান থেকে পরে 1 ঘন্টা যাবৎ ছিলাম আমরা। এখান থেকে 1 ঘন্টা যাবৎ পরে লাস্ট পর্যায়ে গিয়ে অনেক রিকোয়েস্ট করার পরে গিয়ে হয়েছে এখানে। হাসপাতালে শয্যা সংকট নিরসনে দ্রুত ফিল্ড হাসপাতাল নির্মাণে সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা চিকিৎসায় রাজধানীর হাসপাতালগুলোর ব্যবস্থাপনার এই মুহূর্তের শয্যা সংকট নিয়ে আরও বিস্তারিত জানবো। সহকর্মী বিপ্রজিৎ চন্দ্র রাজধানীর বিভিন্ন হাসপাতাল ঘুরে এই মুহূর্তে ডিএনসিসির করোনা হাসপাতাল মহাখালীতে রয়েছেন। বিপ্রজিৎ, আপনার যেই সকাল থেকে তথ্য দিচ্ছিলেন বিভিন্ন দালালদের খপ্পরে পড়ছে সাধারণ মানুষ, বেসরকারি অনেক অনুমোদনহীন হাসপাতাল ব্যবসা করে নিচ্ছে এই সুযোগে। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা আসলে কি করছে, কেন নজরদারি নেই এসব জায়গাগুলোতে? দেখুন, একেবারে যে নজরদারি নেই সেটি বলাটা একটু ভুল হবে, কারণ কিছুদিন আগেই উত্তরাতে 3টি হাসপাতাল কিন্তু অনুমোদনহীন করোনা চিকিৎসার কারণে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। উত্তরার শিনশিন হাসপাতাল, র্যাডক্লিফ হাসপাতাল এবং আরও 2-1টি হাসপাতাল। সব ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিন্তু এ ধরনের কার্যক্রম অর্থাৎ অনুমোদন না থাকার পরও করোনা চিকিৎসা চালিয়ে যাওয়ার কার্যক্রমে আসলে বেশ কিছু বেসরকারি হাসপাতালই জড়িত হয়ে পড়েছে। হয়তো এদের বিরুদ্ধে একে একে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আর এই যে আইসিইউ সংকট যে চলমান রয়েছে, অর্থাৎ করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে আইসিইউ যে সংকট তৈরি হয়েছে রাজধানীর করোনা ডেডিকেটেড যে 17টি হাসপাতাল আছে, 17টি হাসপাতালেই আপনি জানেন যে এই রাজধানীর করোনা ডেডিকেটেড এই সরকারি 17টি হাসপাতালে 385টি আইসিইউর মধ্যে গতকাল পর্যন্ত ফাঁকা দেখানো হয়েছে 14টি। কিন্তু এই 14টিও আসলে ফাঁকা নেই, কারণ একটি আইসিইউ ফাঁকা হবার সঙ্গে সঙ্গেই ওই হাসপাতালে যারা মুমূর্ষু অবস্থায় সাধারণ শয্যা বা এইচডিইউতে ভর্তি থাকেন তারাই কিন্তু অগ্রাধিকার ভিত্তিতে সেই আইসিইউগুলিতে জায়গা পান। তো সেক্ষেত্রে নতুন রোগী যারা আসেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে, তারা কিন্তু আসলে অনেক ক্ষেত্রে আইসিইউ শয্যা পান না। আপনি মহাখালী ডিএনসিসি কোভিড হাসপাতালের সামনে দেখতে পাচ্ছেন যে সারিতে 2 থেকে 3টি অ্যাম্বুলেন্স দাঁড়ানো, অর্থাৎ এইসব রোগীরা কিন্তু বাইরে অপেক্ষা করছেন কখন তাদের ডাক্তারি পরামর্শের সুযোগ মিলবে, সেই জন্য অপেক্ষা করছেন। গতকাল আমরা দেখেছি যে 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত অনেক রোগীকে অপেক্ষা করতে হয়েছে এবং অপেক্ষা করতে করতে রোগীর মারা যাবারও ঘটনা ঘটেছে। তো সব কিছু মিলিয়ে রোগীর স্বজনরা কিন্তু খুবই ভোগান্তিতে পড়ছেন আইসিইউ পেতে। আর এই সুযোগেই আসলে দালালরা ব্যবসা করে নিচ্ছে। আমরা ঢাকা মেডিকেলে দালালদের দৌরাত্ম দেখেছি, অর্থাৎ সেখানে দালালরা কিন্তু প্রত্যেকটা ধাপে ধাপে টাকা খুশিয়ে নিচ্ছে মানুষের কাছ থেকে। এবং যে হাসপাতাল, বেসরকারি হাসপাতালগুলোর কথা বলছিলেন, তারাও কিন্তু এই সুযোগে ব্যবসা করছে। অর্থাৎ করোনা চিকিৎসা করার জন্য স্বাস্থ্য অধিদপ্তর থেকে যে অনুমোদনের প্রয়োজন হয় সেই অনুমোদন। বিপ্রজিৎ, এখন তো উপায় সামনে যেটি আশার বাণী শোনাচ্ছেন কর্মকর্তারা যে ফিল্ড হাসপাতাল করা হবে, সেটি ছাড়া তো আর সামনে কোনো বিকল্প আপাতত দেখা যাচ্ছে না। তো সেই ফিল্ড হাসপাতাল করার অবস্থা আসলে কোন পর্যায়ে এখন? দেখুন, করোনা সংক্রমণের এই যে চলমান ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতি যদি বজায় থাকে তাহলে কিছুদিনের মধ্যেই কিন্তু প্রতিটি হাসপাতালেই ঠাঁই নাই অবস্থায় রূপান্তরিত হবে। এবং সেই অবস্থায় কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর 1 মাস আগে 5টি ফিল্ড হাসপাতাল করার পরিকল্পনা গ্রহণ করেছিল রাজধানীতে। সেই ফিল্ড হাসপাতালগুলোর মধ্যে বিএসএমএর যে ফিল্ড হাসপাতাল, সেটি কয়েকদিনের মধ্যে চালু হবার বিষয়ে আমরা জানতে পেরেছি। বাকি যে 4টি ফিল্ড হাসপাতাল, এগুলি শুরু হতে আরও 2 থেকে 3 মাস সময় লাগবে, এমনটি কিন্তু জানতে পেরেছি স্বাস্থ্য অধিদপ্তর থেকে। করোনা আইসিইউ শয্যার যে হাহাকার, সেই খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মহাখালী থেকে। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চলছে আইসিইউ শয্যা নিয়ে দখলদারিত্ব। সুস্থ হওয়ার পরও নানা অজুহাতে জোর করে আইসিইউ এর শয্যা দখলে রাখছেন কিছু রোগীর স্বজন। এতে সেবা বঞ্চিত হচ্ছেন গুরুতর রোগীরা। এমন অবস্থার উত্তরণে ওই ইউনিটের তদারকিতে আরও কঠোর পদক্ষেপ নিচ্ছে কর্তৃপক্ষ। গত 25 জুন করোনার উপসর্গ নিয়ে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে ভর্তি হন জাকির হোসেন। 5 নং বেডের ওই রোগী 13 জুলাই সুস্থ হওয়ার পরও তাকে অন্য ওয়ার্ডে নিতে রাজি হচ্ছেন না তার স্বজনেরা। গত 20 জুলাই থেকে আইসিইউর প্রয়োজনীয়তা না থাকলেও বেড ছাড়ছেন না 4 নং বেডের রোগী মোহাম্মদ অপু। তাদের মতোই রোগীর অক্সিজেন লেভেল কম সহ নানা অজুহাতে রোগীকে অন্য ওয়ার্ডে নিতে রাজি নন অনেক রোগীর স্বজন।
শয্যা খালি করতে 1 আগস্ট রাতেই পুলিশ পাঠিয়েও তাদের সরানো যায়নি। আইসিইউ ক্রাইসিস আছে, অনেক রোগী আইসিইউ পাওয়ার যোগ্য, বাট কিছু কিছু রোগী যখন আইসিইউতে ঢোকার পরে সে আর বিভিন্ন প্রভাব প্রতিপত্তি খাটাইয়ে সে আর বের হতে চায় না, ডাক্তার ডিসচার্জ করা সত্ত্বেও সে সেখান থেকে যায়। এদিকে আইসিইউ বেড সংকটে রোগী নিয়ে বিপাকে রয়েছেন অনেক মুমূর্ষ রোগীর স্বজন। আমি অনেকদিন ধরে ঘুরতে আসি, তারা নামটাও লেখে নাই, আমি কালকে জোর করে নামটা লিখে নিয়েছি, ঠিক আছে, কিন্তু এখন তো আইসিইউ পাইনি। আজকে এই মতো আমি সংবাদ পেয়েছি সেটা আইসিইউ ফাঁকা হয়েছে, নক করলাম, তা বলে আইসিইউ ফাঁকা নেই, যান চলে যান। সুস্থ রোগী আইসিইউ দখল করে বসে আছে, অসুস্থ রোগী আইসিইউ পাচ্ছে না। সুস্থ হওয়ার পর চিকিৎসকরা রোগীকে অন্য ওয়ার্ডে স্থানান্তর করতে চাইলে ভাঙচুরের ঘটনাও ঘটিয়েছে স্বজনরা। এখন অদৃশ্য ক্ষমতার বলে তারা এখানে বারবার থেকে যাচ্ছে, রিলিজ নিছে, কিন্তু তারা আইসিইউ বেড ছাড়তেছে না। আইসিইউ বেড খালি নেই, তারা বেডে রুগী দিতে পারতেছে না, অথচ রুগী খারাপ, সেই জন্য তারা বেডে আসতে পারতেছে না, এটার জন্য ভাঙচুর করছে। গত বছরের 8 মার্চ চালু হওয়া শেরেবাংলা মেডিকেলের করোনা ইউনিটে বর্তমানে 300 বেডের বিপরীতে রোগী ভর্তি থাকছে অন্তত 353 জন। আর 26টি আইসিইউ বেডের বিপরীতে বর্তমানে রোগীর চাহিদা অন্তত 3 গুণ বেশি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় জায়গা নেই হাসপাতালগুলোতে। এই অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আরও 70টি শয্যা বাড়ানো হয়েছে, সে সঙ্গে আইসিইউ শয্যা বেড়েছে 10টি। এদিকে সংক্রমণ রোধে ওয়ার্ডভিত্তিক জনসচেতনতা কার্যক্রম সহ 5টি সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য বিভাগ ও সিটি কর্পোরেশন। সিলেট বিভাগে করোনায় এখন পর্যন্ত শনাক্ত 42,000-এরও বেশি, মারা গেছেন 7 শতাধিক। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড হয়েছে জুলাই মাসে, সংক্রমণের হার পৌঁছে 50%। এসব রোগীর চিকিৎসায় পুরো বিভাগে সরকারি বেসরকারি মেডিকেলে আইসিইউ রয়েছে 127টি, আর আইসোলেশন শয্যা 800। রোগীর চাপ বাড়ায় ওসমানী মেডিকেলে আরও 70টি আইসোলেশন এবং 10টি আইসিইউ শয্যা বাড়ানো হয়েছে। যে হারে সংক্রমণ বাড়ছে সেই হারে কিন্তু আমাদের রোগীরা অধিক উপসর্গ নিয়ে কিন্তু হাসপাতালে এখনও আসছেন না, হয়তোবা 2-1 দিন পরে আমরা সেই চাপটা বুঝতে পারব। বর্তমানে উসমানীতে আজকে আরও 70টা শয্যা বৃদ্ধি করা হয়েছে, এখন সেখানে শয্যা সংখ্যা হলো আপনার 325। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি রোধে সমন্বিতভাবে কাজ শুরু করেছে স্বাস্থ্য বিভাগ ও সিটি কর্পোরেশন। ওয়ার্ড ভিত্তিক জনসচেতনতা সহ 5টি সিদ্ধান্ত বাস্তবায়ন করবে তারা। সমস্ত ওয়ার্ড ভিত্তিক মানুষদেরকে পয়েন্টে পয়েন্টে চেকপোস্টের মধ্যে বসায়া মানুষদেরকে মাস্ক দিবেন, মাস্ক ব্যবহার করার জন্য, লাইক চাঁপাইনবাবগঞ্জে যেভাবে তারা ওয়ার্ড ভিত্তিক করছে সেটা আমরা করব। উপজেলা সমূহে স্বাস্থ্যকেন্দ্রের আরও যদি উন্নতির ব্যবস্থা করা যায় তাহলে কিন্তু এখানকার চাপটাও কমে। সিলেটের বাইরে কেবল মৌলভীবাজারেই রয়েছে আইসিইউ সুবিধা। চাপ সামলাতে সুনামগঞ্জ এবং হবিগঞ্জেও আইসিইউ চালুর তাগিদ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। বেশিরভাগ সরকারি হাসপাতালে করোনা চিকিৎসা হওয়ায় ডেঙ্গু রোগীরা বাধ্য হয়ে ছুটছেন বেসরকারি হাসপাতালে। বর্তমানে সরকারি হাসপাতালে 277 এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন 748 জন। এতে খরচ বাড়ছে ডেঙ্গু চিকিৎসায়। করোনার পাশাপাশি ডেঙ্গু ইউনিট চালুর পরামর্শ চিকিৎসকদের। ফার্মগেটের বাসিন্দা ইউসুফ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে। পুরো পরিবার করোনামুক্ত হলেও এখন আক্রান্ত ডেঙ্গুতে। চাকরির অল্প বেতনে চিকিৎসা খরচ চালানো অসম্ভব হয়ে পড়েছে। কোভিডে মনে করেন ওখানে অনেকগুলো টাকা ব্যয় হয়েছে, তারপরে এর মধ্যে মনে করেন যে ডেঙ্গু, এখন প্রতি মাসে ধরেন -70-80 হাজার, 70-80 হাজার এভরি মান্থ মাইনাসে আছি আমরা। ঢাকা মেডিকেল, মুগদা হাসপাতাল, সোহরাওয়ার্দী সহ অন্তত বড় 7টি সরকারি হাসপাতালে হচ্ছে না ডেঙ্গুর চিকিৎসা। জীবন বাঁচাতে রোগীরা ছুটছেন বেসরকারি হাসপাতালে। সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হলেও বেসরকারি হাসপাতালে খরচ পড়ছে কমপক্ষে 30,000 টাকা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে বর্তমানে সরকারির চেয়ে বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগী 3 গুণ। এতে চিকিৎসার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে রোগীরা। প্রাইভেট সেক্টরগুলোতে তো ব্যয় আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির জন্য সেটা খুব কঠিন হয়ে যাচ্ছে এখন, কারণ প্রতিটা ফ্যামিলিতে যেখানেই দেখা যায় আসলে মানে তাদের পরিবারের মিনিমাম 2-3 জন আক্রান্তই হচ্ছে। আমাদের দেশ তো হচ্ছে যে নিম্ন আয়ের দেশ, হ্যাঁ,
তো সেক্ষেত্রে সবার ক্ষেত্রে আসলে সম্ভব হয় না যে প্রাইভেট হসপিটালগুলোতে যে চিকিৎসা করা, কিন্তু এই সিচুয়েশনে তো তাদের বাধ্য হতে হচ্ছে। এদিকে লালকুঠি হাসপাতাল, রেলওয়ে হাসপাতাল, টঙ্গীর শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল সহ কয়েকটি ডেঙ্গুর জন্য নির্ধারণ করা হলেও এখনও শুরু হয়নি কার্যক্রম। করোনার পাশাপাশি ডেঙ্গুর জন্য আলাদা ইউনিট চালুর পরামর্শ চিকিৎসকদের। আমি মনে করি সরকারি হাসপাতালেও করোনার পাশাপাশি ডেঙ্গুর জন্য একটু ডেডিকেটেড কিছু বেড আলাদা বা ফ্লোর আলাদা করে কিন্তু রাখা উচিত। কারণ এভাবে পারলে শুধু আর বেসরকারিতেও যাবে, সবার তো সামর্থ্য এরকম নাই, সুতরাং এটাও তো বিবেচনায় রাখতে হবে। সবাই তো বেসরকারি খরচ জানেন আপনি, আকাশচুম্বী খরচ। সুতরাং আমি মনে করি সরকারি হাসপাতালে তাদের একটু সুযোগ দেওয়া উচিত। বর্তমানে রাজধানীতে ডেঙ্গু চিকিৎসা নিচ্ছেন 1025 জন, আর এর মধ্যে 277 জন রোগী চিকিৎসা নিচ্ছেন সরকারি হাসপাতালে, আর বেসরকারিতে ভর্তি 748 জন। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউনাইটেড লেদার কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে এই মুহূর্তে কাজ করছে ফায়ার সার্ভিসের 13টি ইউনিট। দুপুরে রূপসী মইকুলি এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করেন, তবে কিভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। এছাড়া আগুনে হতাহত ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কেও প্রাথমিকভাবে কিছু জানা যায়নি। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরও যা জানাবো। বিশ্বে 20 মাসে করোনা আক্রান্ত ছাড়ালো 20 কোটি, সংক্রমণে মৃত্যুর হার 2.1 ভাগ, সুস্থ 90 ভাগ রোগী। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর বাড়িতে হামলা, লস্করগাহ শহরে আফগান তালেবান তীব্র লড়াই। 21শে আগস্টের গ্রেনেড হামলা প্রমাণ করে খুনের রাজনীতির ধারাবাহিকতাই বিএনপির রাজনীতির মূল চরিত্র। 15ই আগস্টের হত্যাকাণ্ডে জিয়াউর রহমানের সম্পৃক্ততা ও বিএনপি সরকারের পরিকল্পনা এবং মদদে 21শে আগস্টের গ্রেনেড হামলার কথা উল্লেখ করে এই মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সম্পাদক মণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ ও সহযোগী সংগঠনসমূহের সভাপতি, সাধারণ সম্পাদকদের বিশেষ সভার শুরুতে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এ সময় ওবায়দুল কাদের বলেন, আগস্ট মাস আসলেই বিএনপির গাত্রদাহ শুরু হয়, কারণ এই মাসের নৃশংস হামলাগুলোর প্রসঙ্গে আলোচনা বা স্মরণ করতে গেলে বিএনপির চক্রান্ত এবং ষড়যন্ত্রের রাজনীতি জাতির সামনে উন্মোচিত হয়। সব ধরনের অপরাজনীতি প্রতিহত করতে দলের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান এই আওয়ামী লীগ নেতা। 75-এর ধারাবাহিকতা তারেক রহমানের প্রদত্ত পদ্ধতি রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে 2004 সালে 21শে আগস্ট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যা উদ্দেশ্যে নারকীয় গ্রেনেড হামলা চালানো হয়। ধারাবাহিকভাবে খুনের রাজনীতি ও খুনিদের পৃষ্ঠপোষকতা করাই বিএনপির দলীয় আদর্শে পরিণত হয়েছে। আশ্রয়ণ প্রকল্পে ভূমিহীনদের জন্য ঘর নির্মাণে অনিয়ম বা দুর্নীতি হয়েছে কিনা তদন্ত করে দেখছে মন্ত্রণালয়। কোনো আর্থিক অনিয়ম পাওয়া গেলেই আইনি ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন দুদক চেয়ারম্যান মঈনুদ্দিন আবদুল্লাহ। আর দুর্নীতির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে টিআইবি। নদী ভাঙনে দেশের হাজার হাজার পরিবার প্রতি বছর বাস্তুহারা হচ্ছেন। প্রায় 3 লাখ ভূমিহীন এবং জমি আছে কিন্তু ঘর নেই এমন 6 লাখ পরিবারের তালিকা করেছে সরকার। মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে তাদের দেয়া হয়েছে ঘর। তবে হস্তান্তরের আগে পরে অনেক ঘর ভেঙে পড়েছে বা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এসব ঘর নির্মাণ নিয়ে উঠেছে অনিয়মের অভিযোগ। ঘটনার তদন্তে কমিটি গঠনের পাশাপাশি এ পর্যন্ত ওএসডি করা হয়েছে 5 কর্মকর্তাকে। তবে তদন্তের বিষয়ে এখনই কিছু বলতে রাজি নয় কমিটি। এদিকে দুদক বলছে তদন্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করছে তারা। কোনো অনিয়ম দুর্নীতির তথ্য প্রমাণ পাওয়া গেলেই নেওয়া হবে আইনি ব্যবস্থা। এটা কমিটি হয়েছে, আমরা ওই কমিটির রিপোর্টের অপেক্ষায় আছি। তারা রেফার করলে তখন আমরা অবশ্যই করব। আর যদি আর্থিক দুর্নীতির কারণে যদি হয় অবশ্যই আমাদের ব্যবস্থা নিতে হবে। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগের এই প্রকল্পে কোনোভাবেই দুর্নীতি গ্রহণযোগ্য নয়। এই ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি না হলে দুর্নীতির ধারণা সূচকে নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছে টিআইবি। যারা এর সাথে জড়িত, এই প্রকল্পে জড়িত,
সরকারি কর্মকর্তা কর্মচারীর পাশাপাশি যারা ঠিকাদার ছিলেন তাদের একাংশ, এবং যদি কোনো প্রভাবশালী মহল অন্যভাবে অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়ে থাকেন তাহলে তাদেরকে সকলকেই নিবিড় অনুসন্ধানের মাধ্যমে তদন্ত করে বিচারের আওতায় আনতে হবে। আশ্রয়ণ প্রকল্পের অনিয়ম অনুসন্ধানে বিভিন্ন জেলা উপজেলা ভাগ করে পরিদর্শন করছে মন্ত্রণালয়ের 5টি টিম। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়িতে অভিযানের 5 বছর পেরিয়েছে, কিন্তু এখনও শুরু হয়নি ওই ঘটনায় দায়ের করা মামলার বিচার। তদন্তের সময় লেগেছে 2.5 বছর। 2019 সালে শুরু হয়েছে অভিযোগ গঠনের শুনানি। রাষ্ট্রপক্ষ বলছে আদালতের নিয়মিত কার্যক্রম শুরু হলে দ্রুত শুনানি করে বিচার শুরুর উদ্যোগ নেওয়া হবে। 2016 সালের 26 জুলাই কল্যাণপুরের জাহাজবাড়িতে অভিযান চালায় সোয়াট বাহিনী। অপারেশন স্টর্ম 26 নামের অভিযানে নিহত হয় 9 জঙ্গি। আস্তানা থেকে গ্রেপ্তার হয় 1 জন। ওই মামলার তদন্ত শেষ হয় 2.5 বছরে। বিচারের জন্য 2019 সালের মে মাসে পাঠানো হয় সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালে, কিন্তু এখনও শেষ হয়নি অভিযোগ গঠনের শুনানি। কিছু প্রসেস আছে, যেমন আসামি যদি পলাতক থাকে সেগুলা ডাব্লিউ ইস্যু করতে হয়, পিএনডি জারি করিয়া তারপর পেপার বিজ্ঞপ্তির পর হলো আপনার 4 শুনানি করতে হয়। এই কিছু প্রসেস আছে, যে কারণে এই সময়গুলো। আর এরপরে তো 20 সালে তো করোনাই চলে আসলো। করোনার পরে যখন আদালত খুলবে তখন আসামি এনে আসামি উপস্থিতিতে 4 শুনানি হবে। হোলি আর্টিজান মামলার রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েকজন এই মামলার আসামি। আসামি পক্ষের দাবি, আসামিরা যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে তাতে অসামঞ্জস্যপূর্ণ বক্তব্য রয়েছে। বক্তব্য সেটা যে গ্যাপগুলি আছে, মামলাতে অসামঞ্জস্য যে বিষয়গুলি আছে সেটা আমরা আসলে তুলে ধরার চেষ্টা করছি। রিগানের যে 164 বা পরবর্তীতে যেসব আসামি গ্রেপ্তার করেছে তাদের 164, তার সাথে যে আমার 164, এটা যে অসামঞ্জস্য যে বিষয়টা সেটা আমরা আসলে কোর্টে তুলে ধরার চেষ্টা করছি। তদন্ত কর্মকর্তা কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর আলম 2018 সালের 5 ডিসেম্বর 10 জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলার 10 আসামির মধ্যে 1 জন পলাতক রয়েছে। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলমান বিধিনিষেধের কারণে পুঁজি হারানোর শঙ্কায় রাজধানীর নবাবপুরের ইলেকট্রিক পণ্যের ব্যবসায়ীরা ক্ষতি পুষিয়ে নিতে প্রণোদনার দাবি উদ্যোক্তাদের। স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠান খোলা রাখতে চান ব্যবসায়ীরা। রাজধানীর নবাবপুরে ইলেকট্রিক পণ্যের দোকানে ক্রেতা বিক্রেতায় মুখরিত থাকলেও করোনার কারণে চিত্র ভিন্ন। কঠোর বিধিনিষেধে বন্ধ দেশের সবচেয়ে বড় ইলেকট্রিক পণ্যের বাজার। এখানকার সুইচ, ফ্যান, লাইট, তারসহ নানা বৈদ্যুতিক পণ্যের স্থানীয়ভাবে চাহিদা বেশি। তবে চলমান বিধিনিষেধে বেচাকেনা না থাকায় পুঁজি নিয়ে শঙ্কায় ব্যবসায়ীরা। কেউ কেউ ছেড়েছেন ব্যবসা। গার্মেন্টস ইন্ডাস্ট্রি যে সত্যগুলো মেনে ওরা চালাইতেছে, আমাদেরকে ওই সত্য নয়, আরো ডাবল সত্য দাও, তারপরে আমরা এটা খুলি। ব্যাংকরাও সেরকম আমাদেরকে সাপোর্ট দিচ্ছে না। প্রত্যেক দিন ফোন দেয়, কিস্তির টাকা দাও। আরে ভাই, এখানে দোকানপাট বন্ধ, আমি কিভাবে কিস্তির টাকা দিব? আমরা চাই সরকারের স্বাস্থ্যবিধি মেনে যদি আমাদেরকে সেই সুযোগগুলো করে দেয়, তাইলে আমরা হয়তো লসের থেকে কিছুটা হইলেও লাভবান হতে পারি। ব্যবসায়ীদের দাবি, গতবারের লকডাউনের ক্ষতি এখনও কাটিয়ে ওঠা যায়নি। মেলেনি সরকারি প্রণোদনাও। শ্রমিকদের বেতন, বিদ্যুৎ বিল, দোকান ভাড়া মিলিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েছেন বেশিরভাগই। ঘুরে দাঁড়ানোর জন্য আমরা একটু রানিং ক্যাপিটাল চাচ্ছি, প্রণোদনা না, এবং অনুদান আমরা চাই না। আমরা শুধু রানিং ক্যাপিটাল চাই, স্বল্প সুদে 3 বছর মেয়াদি। তাহলে ইনশাল্লাহ আমরা ঘুরে দাঁড়াতে পারবো। সেই ধরনের আমাদের শক্তি আছে, কেন ন্যাচারাল ডিজাস্টারে যেভাবে আমরা ঘুরে দাঁড়াই তদ্রূপ আমরা এই করোনাকালে আমরা ঘুরে দাঁড়াতে পারবো ইনশাল্লাহ। বাংলাদেশ ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশনের তথ্য মতে রাজধানীর নবাবপুরে ইলেকট্রিক পণ্যের প্রতিষ্ঠান রয়েছে 5,500। এসব দোকানে কাজ করেন কয়েক হাজার শ্রমিক। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিয়ে একে অপরের ওপর দোষ চাপাচ্ছে সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। সিটি কর্পোরেশনের দাবি, চলমান বিভিন্ন প্রকল্পের ধীরগতির কারণে জলাবদ্ধতায় দুর্ভোগ বেড়েছে। আর নগর উন্নয়ন কর্তৃপক্ষ বলছে, ড্রেন নালা পরিষ্কারে উদ্যোগ না থাকায় সংকট দূর হচ্ছে না। মাত্র আধা ঘন্টার বৃষ্টিতে ডুবছে চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট, চান্দগাঁও, আগ্রাবাদ সহ বিভিন্ন এলাকা। আর কর্ণফুলী জোয়ারে তলিয়ে যাচ্ছে মুরাদপুর, চকবাজার, হালিশহর, বাকুলিয়া সহ আরও কিছু এলাকা। এতে দুর্ভোগ যেন স্থায়ী হয়েছে এসব এলাকার মানুষের কাছে।
আমাদের এখানে একটু বৃষ্টি হলে পানি উঠে যায়, সবসময় এখানে রোডের মধ্যে পানি থাকে। প্রায় 2-3 বছর থেকে এখানে বেশি পানি প্লাবিত হয়ে যাচ্ছে। যে ড্রেনের কাজ করা হয়েছে, ড্রেনগুলো কোনো পরিষ্কার করা হয়নি। এই ভোগান্তির কবলে পড়েছেন খোদ সিটি মেয়রও। সামান্য বৃষ্টিতেই ঘরে আটকে যান তিনি। নগরীর আর সব নিচু এলাকার মতো মাত্র আধা ঘন্টার বৃষ্টিতে ঠিক এভাবেই জলমগ্ন হয়ে পড়ে চট্টগ্রাম নগরীর নগর পিতার বাড়িঘর। এ থেকে অনেকটা স্পষ্ট নগরীর অন্যান্য স্থানের অবস্থা কতটা সংকটাপন্ন। জলাবদ্ধতার এই অভিশাপ থেকে কবে কিভাবে মুক্তি মিলবে সে বিষয়ে পরিষ্কার কোনো ধারণাও দিতে পারছেন না নগরের উন্নয়ন কর্তৃপক্ষ। সিটি কর্পোরেশনের দাবি, নগর উন্নয়ন কর্তৃপক্ষের চলমান প্রকল্পের কারণে খালের মুখ ভরাট হয়ে গেছে। এতে বৃষ্টির পানি নামতে না পারায় ভোগান্তি বেড়েছে। সিটি কর্পোরেশন নালা পরিষ্কার না করলে ঠিক আছে, পানি উঠবে, রাস্তায় উঠবে, পানিগুলো যে কোথায় পড়বে? খালে পড়বে। খালে যদি প্রতিবন্ধকতা থাকে, এখানে আর পানি যাওয়ার রাস্তা আছে? রাস্তা নেই, নদীতে যাবে না। তবে এসব অভিযোগ অস্বীকার করে নগর উন্নয়ন কর্তৃপক্ষ বলছেন, নিয়মিত নালা নর্দমা পরিষ্কার না করায় সংকট দীর্ঘ হচ্ছে। এখন যদি জলবদ্ধতা হয়, এগুলি ধরেন সিটি কর্পোরেশনের রাস্তার পাশে যে নর্দমাগুলি আছে ওগুলো যদি পরিষ্কার করে দেয় সবসময়, ওদের নিয়মিত কাজ যেগুলি সিটি কর্পোরেশনের রুটিন ওয়ার্ক, ওটা ওনাদেরকে করতে হবে। চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে 10,921 কোটি টাকার 4টি উন্নয়ন প্রকল্প চলমান। এর মধ্যে 2টি বাস্তবায়ন করছে সিডিএ, একটি পানি উন্নয়ন বোর্ড এবং একটি সিটি কর্পোরেশন। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। বিশ্বে 20 মাসে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 20 কোটি। এর মধ্যে গত 40 দিনে 2 কোটি নতুন শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মৃত্যু 42,58,000-এরও বেশি। সংক্রমণে মৃত্যুর হার 2.12%, আর সুস্থ হয়েছেন 90% করোনা রোগী। এদিকে বিশ্বে একদিনে 9,700 মানুষের মৃত্যু, নতুন রোগী শনাক্ত হয়েছে 6 লাখেরও বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি ইন্দোনেশিয়ায় 1600 মানুষ মারা গেছে। নতুন আক্রান্ত হয়েছে 34,000। 2019 সালের 31 ডিসেম্বর চীনের উহানে প্রথম করোনা সংক্রমণের খবর প্রকাশ পায়, আর বৈশ্বিক মহামারী ঘোষণা হয় 2020 সালের 11 মার্চ। সংক্রমণ শুরু 6 মাস পর 28 জুন বিশ্বের শনাক্ত ছাড়ায় 1 কোটি। 2020-এর জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত আরও 7 কোটি মানুষ করোনায় আক্রান্ত হয়, আর 2021 সালের প্রথম 6 মাসে বিশ্বজুড়ে করোনা শনাক্ত হয় আরও 10 কোটি। এরপর 23 জুন থেকে 4 আগস্ট পর্যন্ত মাত্র 40 দিনে 2 কোটি নতুন রোগী শনাক্ত হয়। সময়ের সাথে বদলেছে ধরন, বেড়েছে সংক্রমণ। ভারতে ডেল্টা সংক্রমণের পর মার্চ থেকে আগস্ট পর্যন্ত মাত্র 5 মাসে আক্রান্ত হয় 2 কোটি। এর আগে 1 বছরে আক্রান্ত হয় 1 কোটি 11 লাখ মানুষ। সংক্রমণে দ্বিতীয় আর প্রাণহানিতে তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এ পর্যন্ত মারা গেছে 4,25,000-এর বেশি। ডেল্টার তাণ্ডবে উলটপালট বৈশ্বিক মহামারী পরিস্থিতি। এ পর্যন্ত বিশ্বের শতাধিক দেশে ছড়িয়েছে এই ধরন। সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত আক্রান্ত 3.5 কোটি, আর মৃত্যু 6,30,000। আর সংক্রমণ সংখ্যায় তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল। দেশটিতে মারা গেছে 5.5 লাখের বেশি মানুষ। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আফগানিস্তানে তালেবান ও আফগান বাহিনীর তীব্র লড়াইয়ের মধ্যে কাবুলে প্রতিরক্ষামন্ত্রীর বাড়িতে বন্দুকধারীরা হামলা চালিয়েছে। এ সময় 4 বেসামরিক নাগরিক নিহত হয়েছে, আহত হয়েছে 20 জন। এদিকে তালেবান হামলা জোরদার হওয়ায় লস্করগাহ শহর ছেড়ে যেতে বাসিন্দাদের নির্দেশ দেওয়া হয়েছে। তালেবানের সাথে আফগান বাহিনীর সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে আফগানিস্তানের বিভিন্ন শহর। আফগান বাহিনীর সাথে তালেবানের তুমুল লড়াইয়ের মধ্যেই রাজধানী কাবুলে প্রতিরক্ষামন্ত্রীর বাড়িতে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। এ হামলায় বেসামরিক নাগরিক হতাহতের পাশাপাশি নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয় 4 হামলাকারীও। যদিও সে সময় বাড়িতে ছিলেন না বিসমিল্লাহ খান মোহাম্মদী। হামলার পর ওই বাড়িতে থাকা তার পরিবারের সদস্যদের নিরাপদে সরিয়ে নেয় আইনশৃঙ্খলা বাহিনী। ওই হামলার জন্য তালেবানকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র।
এদিকে তালেবান হামলার কারণে হেলমান্দ প্রদেশের রাজধানী লস্করগা ছেড়ে যেতে বাসিন্দাদের নির্দেশ দিয়েছে সেনাবাহিনী। জঙ্গিদের ঠেকাতে বড় আক্রমণের প্রস্তুতির মধ্যে এ নির্দেশ আসলো। জাতিসংঘের হিসেবে শহরটিতে গত ২৪ ঘণ্টায় অন্তত ৪০ বেসামরিক নিহত হয়েছে। লস্করগার বিভিন্ন অঞ্চলে তালেবানের লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও আফগান বাহিনী। অন্যদিকে রাজপথে তীব্র লড়াই চালাচ্ছে তালেবানরা। এরই মধ্যে হেলমান্দের ১০টি জেলার মধ্যে ৯টির নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। লস্করগা হাতছাড়া হলে ২০১৬ সালের পর এটি হবে তালেবানদের প্রথম কোনো প্রাদেশিক রাজধানী দখল। বর্তমানে ৩টি প্রাদেশিক রাজধানীর দখল নিতে হামলা চালাচ্ছে তালেবান। এদিকে এই লড়াইয়ে তালেবান জয়ী হলে বৈশ্বিক নিরাপত্তা হুমকির মুখে পড়বে বলে সতর্ক করেছেন আফগান জেনারেল সামি সাদাত। হেলমান্দে তালেবানের বিরুদ্ধে যুদ্ধে নেতৃত্ব দিচ্ছেন তিনি। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রথম টি-20তে জেতার আত্মবিশ্বাস নিয়ে সিরিজের দ্বিতীয় টি-20তে সন্ধ্যায় অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। মিরপুরে ম্যাচ শুরু সন্ধ্যা ৬টায়। ৫ ম্যাচ সিরিজের ১-০তে এরই মধ্যে এগিয়ে গেছে বাংলাদেশ। ঐতিহাসিক জয়ে উজ্জীবিত টাইগাররা। এবার লক্ষ্য সিরিজে আরও এগিয়ে যাওয়া। প্রথম ম্যাচে স্বল্প পুঁজিতে কার্যকরী হয়েছে বোলাররা। মিরপুরের মন্থর পিচে ছড়ি ঘুরিয়েছেন নাসুম আহমেদ। দ্বিতীয় টি-20 জয়েও বড় ভূমিকা রাখতে পারেন এই স্পিনাররা। অজিদের রানের চাকা আটকে রাখতে মুস্তাফিজ, শরীফুলদের কাছে বাড়তি প্রত্যাশা বাংলাদেশের। অন্যদিকে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় অস্ট্রেলিয়ার। টাইগার স্পিনের বিপক্ষে সতীর্থদের আরও সাহসী হতে বলেছেন অধিনায়ক ম্যাথিউ বয়েড। ৫ টি-20 খেলতে এই মাসে বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড। আনুষ্ঠানিকভাবে সিরিজের সূচি ঘোষণা করেছে বিসিবি। ২৪ আগস্ট ঢাকায় আসার পর ১ সেপ্টেম্বর থেকে শুরু সিরিজ। সিরিজ শুরুর আগে ২৯ আগস্ট একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ব্ল্যাক ক্যাপস। প্রস্তুতি ম্যাচের ভেন্যু হিসেবে রাখা হয়েছে বিকেএসপিকে। তবে ৫টি টি-20-র সবকটি হবে শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। ১ সেপ্টেম্বর প্রথম ম্যাচের পর একদিন বিরতি দিয়ে ৩ ও ৫ তারিখ হবে পরের ২ ম্যাচ। এরপর ৮ ও ১০ সেপ্টেম্বর হবে সিরিজের বাকি ম্যাচগুলো। সবগুলি ম্যাচ দিবারাত্রি, তবে এখনও সময় জানায়নি বিসিবি। সিরিজ চলাকালে বায়ুবাবলে থাকতে হবে ক্রিকেটারদের। এ বছরের মার্চ এপ্রিলে নিউজিল্যান্ডের সফরে যায় বাংলাদেশ। ৩-০ ব্যবধানে হার টাইগারদের। এই সংস্করণে এখন পর্যন্ত জয়ের দেখা নেই লাল সবুজদের। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের নামে প্রথমবার জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার দেওয়া হবে কাল। এতে ভার্চুয়ালি যুক্ত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবছর ৭টি ক্যাটাগরিতে সম্মাননা পাচ্ছেন ১০ জন ক্রীড়াবিদ ও ২টি প্রতিষ্ঠান। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে পুরস্কার নেবেন তারা। সেরা ক্রীড়াবিদ ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছেন ৩ জন। তারা হলেন আর্চার রোমানসানা, ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত ও সাঁতারু মাহফুজা খাতুন শিলা। উদীয়মান অ্যাথলিট ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছেন ক্রিকেটার আকবর আলী, দাবাড়ো ফাহাদ এবং ফুটবলার উন্নতি খাতুন। সেরা সংগঠক বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এছাড়া সংগঠক হিসেবে আছেন মঞ্জুর কাদের ও কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক কেয়াসই ল। আজীবন সম্মাননা পাচ্ছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। পুরস্কারপ্রাপ্তরা ১ লাখ টাকা ও সম্মাননা স্মারক পাবেন। টোকিও অলিম্পিকের ম্যারাথন সাঁতারের স্বর্ণ জিতেছেন ব্রাজিলের মার্সেলা কুনহা। হারিয়েছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্যারন ফনকে। এ ছিল এখনকার মতো বিরতিহীন সংবাদ দুপুরে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আর ফেসবুক, ইউটিউব ও টুইটারে চোখ রাখুন আরও সংবাদের বিস্তারিত জানান।